আজ আমরা আলোচনা করব পৃথিবীর পরিক্রমণ গতি। আমরা জানি যে পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এই আবর্তন করার সাথে সাথে একটা নির্দিষ্ট পথ বরাবর পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে। তাহলে পরিক্রমণ গতি কাকে বলে? পৃথিবী সূর্যকে সামনে রেখে যে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে উপবৃত্তাকার কক্ষপথ বরাবর সূর্যের চারদিকে পরিক্রমণ করে তাকে বলা হয় পরিক্রমণ গতি। সূর্যের চারদিকে এই যে পৃথিবী পরিক্রমণ করছে, এই পরিক্রমণ করার ক্ষেত্রে যে পথ বরাবর পৃথিবী পরিক্রমণ করে সেই পথটিকে বলা হয় কক্ষপথ। পৃথিবীর এই কক্ষপথটি উপবৃত্তাকার। এই রকম ধরা যাক সূর্য আছে, পৃথিবী, সূর্য এখানে আছে একটা উপবৃত্তাকার পথ বরাবর, এইরকম একটা উপবৃত্তাকার পথ বরাবর পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে থাকে। এই যে সূর্যের চারদিকে পৃথিবী পরিক্রমণ করছে, এই পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট এবং 46 সেকেন্ড। এই যে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়ে সূর্যের চারদিকে পৃথিবী পরিক্রমণ করে, এই পথটাকে আমরা বলছি কক্ষপথ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মোটামুটি 15 কোটি কিলোমিটার। এই 15 কোটি কিলোমিটার দূরে থেকে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরছে, তেমনি পৃথিবীর চারদিকে ঘুরছে পৃথিবীর অন্যতম উপগ্রহ চাঁদ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,86,000 কিলোমিটার। 3,86,000 কিলোমিটার দূরে থেকে চাঁদ পৃথিবীর চারদিকে পরিক্রমণ করে। পৃথিবীর চারদিকে এই যে এক পাক ঘুরে আসছে, এই এক পাক ঘুরে আসতে যে সময় লাগে সেই সময়টা মোটামুটি প্রায় 28 দিন। এটাকে বলা হয় চন্দ্র মাস। এই চন্দ্র মাসের মধ্যে আমরা দুটি পক্ষ পাই, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের ক্ষেত্রে আমরা চাঁদের আলো দেখতে পাই না, শুক্লপক্ষের ক্ষেত্রে আমরা চাঁদের আলো দেখতে পাই। পৃথিবীর এই যে পরিক্রমণ চলছে, এই পরিক্রমণ ঘটার ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে পৃথিবীর পরিক্রমণ ঘটছে, এটা আমরা কি করে বুঝবো? এক সময় পৃথিবীতে থেকে আমরা পৃথিবীর সম্পর্কে ধারণা করতে পারতাম না, সেক্ষেত্রে সমস্যা ছিল। সেই জন্য পৃথিবীর বাইরে চলে যাওয়ার প্রয়োজন ছিল। পৃথিবীর বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা ছিল মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যেতে গেলে একটা নির্দিষ্ট গতি দরকার হয়। অর্থাৎ যদি প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে কোনো বস্তুকে ছোড়া যায়, তাহলে সেই বস্তুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যেতে সক্ষম। এই যে শক্তিতে ছুড়ে দেয়া যায়, এইটাকে বলা হয় মুক্তিবেগ। পৃথিবীর ক্ষেত্রে এই মুক্তিবেগ তখন আবিষ্কার হলো যখন মানুষ রকেট তৈরি করতে সক্ষম হলো। এই রকেট তৈরি করার পরে মানুষ রকেটে করে চলে গেল মহাকাশে। মহাকাশে গিয়ে সেখান থেকে দেখলো যে পৃথিবী কি করছে।
পৃথিবী শুধু নয়, মহাকাশে যতগুলি গ্রহ আছে, অর্থাৎ সূর্যের নিয়ন্ত্রণে যে গ্রহগুলি আছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলক্যান, এরা সবাই যে যার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। প্রত্যেকের কক্ষপথটি নির্দিষ্ট। এই নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে বলেই একটি গ্রহের সঙ্গে আরেকটি গ্রহের কোনো ধাক্কা লাগা বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে না, এর থেকে মুক্ত থাকা সম্ভব হচ্ছে। পৃথিবী এই সূর্যের চারদিকে পরিক্রমণ করার সময় কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমে যায়, আবার কখনো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেড়ে যায়। এই যখন দূরত্বটা কমে যায় সেই সময়টাকে আমরা বলি অনুসূর, আর যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেড়ে যায় সেইটাকে আমরা বলি অপসূর। অনুসূর অবস্থায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার এবং অপসূর অবস্থায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার। পৃথিবীর ক্ষেত্রে অনুসূর ঘটে থাকে 3রা জানুয়ারি, অর্থাৎ 3রা জানুয়ারি তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। অন্যদিকে 4 জুলাই তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়, তখন দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার। এই 4 জুলাই তারিখটাকে বলা হয় অপসূর। অপসূর এবং অনুসূরের মধ্যে বিস্তর পার্থক্য পাওয়া যায়। অপসূর এবং অনুসূরের ক্ষেত্রে বিস্তর পার্থক্য আমরা দেখতে পাই। আমরা দূরত্বের ক্ষেত্রে পার্থক্য পাই, আমরা ঋতুগত পার্থক্য পাই। অনুসূর অবস্থায় যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম থাকছে তখন উত্তর গোলার্ধের ক্ষেত্রে আমরা পাই শীতকাল, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আমরা পাই গ্রীষ্মকাল। উল্টোদিকে অপসূর অবস্থায় যখন দূরত্ব বেড়ে যাচ্ছে তখন উত্তর গোলার্ধের ক্ষেত্রে আমরা পাই গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আমরা পাই শীতকাল। অপসূর এবং অনুসূরের ক্ষেত্রে এই পার্থক্যগুলো আমরা পেয়ে থাকি। মূলত পৃথিবীর ক্ষেত্রে এই অনুসূর অবস্থায় উত্তর গোলার্ধে কেন শীতকাল দেখতে পাওয়া যায়? মাথায় রাখতে হবে, দূরত্ব কমলেও নির্ভর করছে পৃথিবীর অক্ষগত অবস্থান। আমরা জানি পৃথিবীর সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত কেন্দ্র ভেদকারী যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলা হয় অক্ষ বা এক্সিস। এই অক্ষটি কক্ষতলের সঙ্গে, অর্থাৎ কক্ষপথ যে সমতল তলে অবস্থান করে সেই কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে। এই 66.5 ডিগ্রি হেলানো অবস্থায় থাকার ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করা থাকে, আবার কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে মুখ করা থাকে। এই যে উত্তর গোলার্ধ সূর্যের দিকে যখন মুখ করা থাকে তখন উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। অন্যদিকে উত্তর গোলার্ধের ক্ষেত্রে তির্যকভাবে কিরণ দেয় এবং দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে লম্বভাবে কিরণ দেয়, তখন সেক্ষেত্রে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়, উত্তর গোলার্ধে শীতকাল হয়। আমরা মোটামুটি একটা ধারণা করতে পারলাম যে পৃথিবীর পরিক্রমণ গতি আছে এবং এই পরিক্রমণ গতি আছে বলেই আমাদের পৃথিবীতে ঋতু পরিবর্তন হচ্ছে, দিন রাত্রির পার্থক্য হচ্ছে। আমরা এই এত ধরনের বৈচিত্র্যময় পরিবেশ পেয়ে থাকি। পরিবেশের ওপর যে কোনো জায়গার জলবায়ুগত অবস্থার প্রভাব পাওয়া যায়। এই প্রভাব গড়ে ওঠে আমাদের পরিক্রমণ গতির কারণে। আমরা এই যে পরিক্রমণ করছে, সূর্যের চারদিকে পৃথিবী পরিক্রমণ করছে, পরিক্রমণকালে কখনো দেখা যায়
কখনো দেখা যায় উত্তর গোলার্ধে সূর্য অবস্থান করছে, কখনো দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে। এটা মূলত সূর্যের আপাত বার্ষিক গতি অর্থাৎ রবি মার্ক। এটা ঘটে থাকে মূলত পৃথিবীর অক্ষ বা এক্সিস কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে বলে। যদি কক্ষতলের সাথে অক্ষটি 66.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় না থাকতো তাহলে পরে এই রকম অবস্থা গড়ে উঠত না। আমরা সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন অর্থাৎ রবি মার্ক বিষয়টি সম্পর্কে একটা ধারণা করে নেব। বিষয়টা এই রকম, আমরা একটা ছবি এঁকে বিষয়টি সম্পর্কে একটা ধারণা করতে পারি। ছবিটা এই রকম ভাবে আঁকলে বিষয়টা ভালো বোঝা যাবে। আমরা অর্ধেক পৃথিবী আঁকছি, মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে, এইখান দিয়ে ধরলাম কর্কটক্রান্তি রেখা গেছে, এইখানে মকরক্রান্তি রেখা গেছে। এইটা হচ্ছে 0 ডিগ্রি, এইটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, এইটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। আমরা এই প্রধান তিনটি অক্ষরেখার মধ্যে সূর্যের অবস্থানের পার্থক্য পাই। কখনো নিরক্ষরেখার উপর সূর্য অবস্থান করে, কখনো কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করে, কখনো আবার নিরক্ষরেখার উপর, আবার কখনো মকরক্রান্তি রেখার উপর সূর্য অবস্থান করে। সূর্যের এই যে অবস্থান পরিবর্তন, এটাকে আমরা রবি মার্ক বলি। 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর অবস্থান করে। তার 3 মাস পরে এপ্রিল, মে, জুন, 21শে জুন কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করে। তার 3 মাস পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর তারিখে নিরক্ষরেখার উপর অবস্থান করে। তার 3 মাস পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর অবস্থান করে। তাহলে সারা বছর ধরে সূর্যের অবস্থানের পরিবর্তন হয়, কখনো নিরক্ষরেখার উপর, কখনো কর্কটক্রান্তি রেখার উপর, কখনো মকরক্রান্তি রেখার উপর। তাহলে এই যে 21শে মার্চ নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, এই দিনটিতে সারা পৃথিবীতে দিন এবং রাত্রি সমান হয়। এই দিনটিকে তাই বলা হয় মহা বিষুব। কারণ এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে, তাই এটাকে বসন্তকালীন বিষুব বা মহা বিষুব বলা হয়। এই দিনটিতে উত্তর গোলার্ধে সূর্যকিরণের পরিমাণ দক্ষিণ গোলার্ধে সূর্যকিরণের পরিমাণ সমান হয়। এরপর সূর্য উত্তর দিকে সরতে থাকে, সরতে সরতে 21শে জুন তারিখে কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করে। এই কর্কটক্রান্তি রেখার উপর যেদিন অবস্থান করছে তখন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হচ্ছে। এই দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি, অর্থাৎ উত্তরায়ণের শেষ দিন কর্কট সংক্রান্তি। এবার 21শে জুনের পর সূর্য আবার দক্ষিণ দিকে সরতে শুরু করে, সরতে সরতে 23শে সেপ্টেম্বর তারিখে সূর্য নিরক্ষরেখার উপর অবস্থান করে। এই দিনটিকে আমরা আবার বলি জল বিষুব, কারণ এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করে। আমরা এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ঋতু পরিবর্তন। আমাদের সমগ্র পৃথিবী জুড়েই ঋতু পরিবর্তন ঘটতে দেখা যায়। কোনো জায়গায় আমরা দেখতে পাই যে 6টা ঋতু দৃশ্যমান, কোনো জায়গায় 4টে ঋতু দেখতে পাই। আমাদের এই যে ঋতু পরিবর্তন হচ্ছে তার মূল কারণ হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। কি করে
সারা পৃথিবীর আলো এবং তাপের একমাত্র উৎস হচ্ছে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে, পৃথিবী আলোকিত হয় এবং উত্তপ্ত হয়। পৃথিবীর যে অংশে যখন সূর্য অবস্থান করে সেখানে লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ সেখানে দিন বড় হয়, রাত ছোট হয়। দিন যদি বড় হয় তাহলে দিনের বেলা যে পরিমাণ তাপ পৃথিবীতে এসে পৌঁছয় সে পরিমাণ তাপ রাত ছোট হওয়ায় বিকিরিত হতে পারে না, ফলে কিছুটা তাপ সঞ্চিত হয়ে থাকে। এই সঞ্চিত তাপ ক্রমশ জমা হতে হতে জায়গাটা উত্তপ্ত হয়ে ওঠে, অর্থাৎ সেখানে গ্রীষ্মকাল গড়ে ওঠে। অন্যদিকে উল্টো ঘটনা ঘটে যদি দিন ছোট হয়, রাত বড় হয়, অর্থাৎ সূর্য যেখানে তীর্যকভাবে কিরণ দেয় সেখানে সূর্যের আলো কম পরিমাণে এসে পৌঁছচ্ছে দিন ছোট হওয়ার কারণে। রাত বড় হওয়ায় তাড়াতাড়ি সেটা বিকিরিত হয়ে গিয়ে সেখানে শীতকাল তৈরি হচ্ছে। এই গ্রীষ্মকাল থেকে পাল্টে যখন শীতকাল হচ্ছে তার মাঝামাঝি সময়ে অন্য একটা ঋতু পাচ্ছি। আবার শীতকাল পরিবর্তিত হয়ে যখন গ্রীষ্মকাল হচ্ছে তখন একটা ঋতু পাচ্ছি। এই যে ঋতু পরিবর্তন, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে ঋতুগুলো পাল্টাচ্ছে এর মূল কারণ কিন্তু পৃথিবীর পরিক্রমণ গতি, অর্থাৎ সরাসরিভাবে যদি দেখতে হয় সূর্যের আপাত স্থান পরিবর্তন। আমরা পরীক্ষার ক্ষেত্রে সূর্যের উত্তরায়ণ এবং সূর্যের দক্ষিণায়ন এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করতে দেয়া হয়। উত্তরায়ণ আর দক্ষিণায়ন, এই যে উত্তরায়ণ আর দক্ষিণায়নের মধ্যে পার্থক্য, তাহলে উত্তরায়ণ কবে ঘটছে? উত্তরায়ণ হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের উত্তরমুখী গতি উত্তরায়ণ। আর দক্ষিণায়ন হচ্ছে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। এবার এই যে উত্তরায়ণ হচ্ছে হওয়ার সময় মহাবিষুব পাচ্ছি, উত্তরায়ণের সময় আমাদের পৃথিবীতে মহাবিষুব হচ্ছে, অর্থাৎ উত্তরায়ণের ক্ষেত্রে আমরা মহাবিষুব ঘটতে দেখছি। দক্ষিণায়নের ক্ষেত্রে আমরা জলবিষুব ঘটতে দেখছি, অর্থাৎ 23শে সেপ্টেম্বর জলবিষুব হচ্ছে। উত্তরায়ণের ক্ষেত্রে যত উত্তর দিকে যাচ্ছে উত্তর গোলার্ধের জায়গাগুলোতে দিন বড় রাত ছোট হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে তখন ক্রমশ দিন ছোট হচ্ছে, রাত বড় হচ্ছে। দক্ষিণায়নের ক্ষেত্রে কি হচ্ছে? দক্ষিণ গোলার্ধের জায়গাগুলোতে ক্রমশ দিন বড় রাত ছোট হচ্ছে, আর উত্তর গোলার্ধের জায়গাগুলোর ক্ষেত্রে রাত বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে। এই যে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ক্ষেত্রে আমরা এই পার্থক্যগুলো পেয়ে থাকি। আমরা এরপর যে বিষয়টিতে আলোকপাত করব সেটা হচ্ছে মহাবিষুব এবং জলবিষুবের মধ্যে পার্থক্য। মহাবিষুব ঘটছে কবে? 21শে মার্চ তারিখে। জলবিষুব ঘটছে কবে? 23শে সেপ্টেম্বর তারিখে। মহাবিষুবের সময় উত্তর গোলার্ধে কোন ঋতু থাকছে? উত্তর গোলার্ধে বসন্তকাল থাকছে। জলবিষুবের সময় উত্তর গোলার্ধে কোন ঋতু থাকছে? শরৎকাল, তাই শরৎকালীন বিষুব বলা হচ্ছে। মার্চ মাসে অর্থাৎ মহাবিষুবের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকছে কম, কিন্তু জলবিষুবের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকছে বেশি। আমাদের পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি থাকার জন্যই উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট হচ্ছে বা দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হচ্ছে। এটা কিভাবে ঘটছে বিষয়টি আমরা একটু বুঝে নিলে ঋতু পরিবর্তন সম্পর্কে একটা ধারণা করা
যাবে। আমরা এটাকে যদি পৃথিবী ধরি, এটাকে যদি অক্ষ বা এক্সিস ধরি, এই যে অক্ষ বা এক্সিসটা এরকম গেছে, কিন্তু দিন এবং রাতের সীমারেখা, অর্থাৎ সূর্য ধরলাম এখানে আছে, সূর্যের আলো এসে পৃথিবীতে পড়ছে, এই জায়গাকে আমি দিন বলবো, এটা রাত বলবো। এই অংশটা আমার রাতের অংশ। এই দিন এবং রাতের যে সীমারেখা তাকে আমরা বলছি ছায়াবৃত্ত, এটাকে আমরা বলছি ছায়াবৃত্ত। এই ছায়াবৃত্তের অবস্থানের উপর নির্ভর করছে উত্তর গোলার্ধে দিন বড় না দক্ষিণ গোলার্ধে দিন বড়। ছায়াবৃত্তটা এরকম যদি অবস্থান করে, সূর্যের আলো যদি এইভাবে এসে পড়ে, তাহলে পাবো উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আমরা পাবো দিন ছোট রাত বড়। এই যে দিন রাত্রির পার্থক্য হচ্ছে, দিন বড় হলে কি হবে, দিনের বেলা যে পরিমাণ তাপ আসবে, রাতের বেলা ছোট হওয়ার জন্য সেই তাপ বিকিরিত হতে পারবে না, গ্রীষ্মকাল তৈরি হবে। আবার যদি দিন ছোট হয়, যে পরিমাণ তাপ আসছে, রাত বড় হওয়ায় সেই তাপ অনায়াসেই বিকিরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে শীতকাল গড়ে উঠছে। অর্থাৎ ঋতু বৈচিত্র্য আমাদের এই দিন রাত্রির পার্থক্যের উপর নির্ভর করেই কিন্তু গড়ে ওঠে। 6টা ঋতু দৃশ্যমান, কোনো জায়গায় 4টে ঋতু দেখতে পাই। আমাদের এই যে ঋতু পরিবর্তন হচ্ছে তার মূল কারণ হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। কি করে? সারা পৃথিবীর আলো এবং তাপের একমাত্র উৎস হচ্ছে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে, পৃথিবী আলোকিত হয় এবং উত্তপ্ত হয়। পৃথিবীর যে অংশে যখন সূর্য অবস্থান করে সেখানে লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ সেখানে দিন বড় হয়, রাত ছোট হয়। দিন যদি বড় হয় তাহলে দিনের বেলা যে পরিমাণ তাপ পৃথিবীতে এসে পৌঁছয়, সে পরিমাণ তাপ রাত ছোট হওয়ায় বিকিরিত হতে পারে না, ফলে কিছুটা তাপ সঞ্চিত হয়ে থাকে। এই সঞ্চিত তাপ ক্রমশ জমা হতে হতে জায়গাটা উত্তপ্ত হয়ে ওঠে, অর্থাৎ সেখানে গ্রীষ্মকাল গড়ে ওঠে। অন্যদিকে উল্টো ঘটনা ঘটে যদি দিন ছোট হয়, রাত বড় হয়, অর্থাৎ সূর্য যেখানে তীর্যকভাবে কিরণ দেয় সেখানে সূর্যের আলো কম পরিমাণে এসে পৌঁছচ্ছে দিন ছোট হওয়ার কারণে, রাত বড় হওয়ায় তাড়াতাড়ি সেটা বিকিরিত হয়ে গিয়ে সেখানে শীতকাল তৈরি হচ্ছে। এই গ্রীষ্মকাল থেকে পাল্টে যখন শীতকাল হচ্ছে তার মাঝামাঝি সময়ে অন্য একটা ঋতু পাচ্ছি। আবার শীতকাল পরিবর্তিত হয়ে যখন গ্রীষ্মকাল হচ্ছে তখন একটা ঋতু পাচ্ছি। এই যে ঋতু পরিবর্তন, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে ঋতুগুলো পাল্টাচ্ছে, এর মূল কারণ কিন্তু পৃথিবীর পরিক্রমণ গতি। অর্থাৎ সরাসরিভাবে যদি দেখতে হয় সূর্যের আপাত স্থান পরিবর্তন। আমরা পরীক্ষার ক্ষেত্রে সূর্যের উত্তরায়ণ এবং সূর্যের দক্ষিণায়ন এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করতে দেয়া হয়। উত্তরায়ণ আর দক্ষিণায়ন, এই যে উত্তরায়ণ আর দক্ষিণায়নের মধ্যে পার্থক্য, তাহলে উত্তরায়ণ কবে ঘটছে? উত্তরায়ণ হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের উত্তরমুখী গতি উত্তরায়ণ। আর দক্ষিণায়ন হচ্ছে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। এবার এই যে উত্তরায়ণ হচ্ছে
হওয়ার সময় মহাবিষুব পাচ্ছি, উত্তরায়ণের সময় আমাদের পৃথিবীতে মহাবিষুব হচ্ছে, অর্থাৎ উত্তরায়ণের ক্ষেত্রে আমরা মহাবিষুব ঘটতে দেখছি, দক্ষিণায়নের ক্ষেত্রে আমরা জলবিষুব ঘটতে দেখছি, অর্থাৎ 23শে সেপ্টেম্বর জলবিষুব হচ্ছে। উত্তরায়ণের ক্ষেত্রে যত উত্তর দিকে যাচ্ছে উত্তর গোলার্ধের জায়গাগুলোতে দিন বড় রাত ছোট হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে তখন ক্রমশ দিন ছোট হচ্ছে, রাত বড় হচ্ছে। দক্ষিণায়নের ক্ষেত্রে কি হচ্ছে, দক্ষিণ গোলার্ধের জায়গাগুলোতে ক্রমশ দিন বড় রাত ছোট হচ্ছে, আর উত্তর গোলার্ধের জায়গাগুলোর ক্ষেত্রে রাত বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে। এই যে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ক্ষেত্রে আমরা এই পার্থক্যগুলো পেয়ে থাকি। আমরা এরপর যে বিষয়টিতে আলোকপাত করব সেটা হচ্ছে মহাবিষুব এবং জলবিষুবের মধ্যে পার্থক্য। মহাবিষুব ঘটছে কবে? 21শে মার্চ তারিখে। জলবিষুব ঘটছে কবে? 23শে সেপ্টেম্বর তারিখে। মহাবিষুবের সময় উত্তর গোলার্ধে কোন ঋতু থাকছে? উত্তর গোলার্ধে বসন্তকাল থাকছে। জলবিষুবের সময় উত্তর গোলার্ধে কোন ঋতু থাকছে? শরৎকাল। তাই শরৎকালীন বিষুব বলা হচ্ছে। মহাবিষুবের ক্ষেত্রে আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি পর্যায়ে থাকছে? কম থাকছে না বেশি থাকছে? কারণ এটা মার্চ মাস, তার মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এই সময় বেশি থাকছে। আর জলবিষুবের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মার্চ মাসে, অর্থাৎ মহাবিষুবের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকছে কম, কিন্তু জলবিষুবের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকছে বেশি। আমাদের পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি থাকার জন্য উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট হচ্ছে বা দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হচ্ছে। এটা কিভাবে ঘটছে বিষয়টি আমরা একটু বুঝে নিলে ঋতু পরিবর্তন সম্পর্কে একটা ধারণা করা যাবে। আমরা এটাকে যদি পৃথিবী ধরি, এটাকে যদি অক্ষ বা এক্সিস ধরি, এই যে অক্ষ বা এক্সিসটা এরকম গেছে, কিন্তু দিন এবং রাতের সীমারেখা, অর্থাৎ সূর্য ধরলাম এখানে আছে, সূর্যের আলো এসে পৃথিবীতে পড়ছে, এই জায়গাকে আমি দিন বলবো, এটা রাত বলবো। এই অংশটা আমার রাতের অংশ। এই দিন এবং রাতের যে সীমারেখা তাকে আমরা বলছি ছায়াবৃত্ত। এটাকে আমরা বলছি ছায়াবৃত্ত। এই ছায়াবৃত্তের অবস্থানের উপর নির্ভর করছে উত্তর গোলার্ধে দিন বড় না দক্ষিণ গোলার্ধে দিন বড়। ছায়াবৃত্তটা এরকম যদি অবস্থান করে, সূর্যের আলো যদি এইভাবে এসে পড়ে, তাহলে পাবো উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আমরা পাবো দিন ছোট রাত বড়।
এই যে দিন রাত্রির পার্থক্য হচ্ছে, দিন বড় হলে কি হবে, দিনের বেলা যে পরিমাণ তাপ আসবে রাতের বেলা ছোট হওয়ার জন্য সেই তাপ বিকিরিত হতে পারবে না, গ্রীষ্মকাল তৈরি হবে। আবার যদি দিন ছোট হয়, যে পরিমাণ তাপ আসছে রাত বড় হওয়ায় সেই তাপ অনায়াসেই বিকিরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে শীতকাল গড়ে উঠছে। অর্থাৎ ঋতু বৈচিত্র্য আমাদের এই দিন রাত্রির পার্থক্যের উপর নির্ভর করেই কিন্তু গড়ে ওঠে।